সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভ সকাল। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো বাক্যতত্ত্ব। অর্থাৎ আমরা বাক্যের গঠন, বাক্যের প্রকারভেদ, বাক্যের সংজ্ঞা, বাক্যের ধারণা, বাক্যের শ্রেণীগত অর্থগতভাবে বাক্যের প্রকারভেদ, অংশগতভাবে খণ্ডগতভাবে বাক্য কত প্রকার, উদ্দেশ্য, বিধেয়, পদক্রম, তারপরে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন, এই বিষয়গুলো শিখব। তো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আবার বলছি বাক্যের ধারণা, সংজ্ঞা, উদ্দেশ্য, বিধেয়, বাক্যের গঠনগত অর্থগত শ্রেণীবিভাগ, বাক্য রূপান্তর, পদক্রম, উক্তি, জ্যোতিচিহ্ন, এইগুলো হলো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু তোমাদের যে এইচএসসি সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী যে বিষয়গুলো হলো বাক্যতত্ত্বের মূল আলোচনার বিষয়, অর্থাৎ বোর্ড পরীক্ষায় যে বিষয়গুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো হলো বাক্যের ধারণা, সংজ্ঞা, উদ্দেশ্য, বিধেয়, বাক্যের গঠনগত যে শ্রেণীবিভাগ রয়েছে সেই শ্রেণীবিভাগ, অর্থাৎ বাক্য কাকে বলে, বাক্যের শ্রেণীবিভাগ এবং বাক্যের যে রূপান্তর রয়েছে সেই রূপান্তর, অর্থাৎ এই তিনটা বিষয় হলো মূলত তোমাদের এইচএসসির সিলেবাস বাংলা দ্বিতীয় বাক্যতত্ত্ব থেকে। তো বাক্য কাকে বলে, আমি সংজ্ঞাটা লিখেছি যে সুবিন্যস্ত অর্থাৎ সুন্দরভাবে সাজানো, যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা একটা বাক্যের যে গঠন পদ্ধতি অনুযায়ী বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ কিভাবে একটা সুন্দর সার্থক বাক্য হতে পারে সেই বিষয়টি আমরা সংজ্ঞার আলোকে নির্ণয় করতে পারি। যেমন এখানে বলা হয়েছে যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। তাহলে বাক্যের একটি সার্থক বাক্যের কয়টি গুণাবলী বা কয়টি বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য আমরা দেখি এখানে রয়েছে কিনা। একটা বিষয় রয়েছে সুবিন্যস্ত। সুবিন্যস্ত মানে হলো আসক্তি বা নৈকট্য। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য পেলাম কি, যে বাক্য কি করতে পারে, সুবিন্যস্তভাবে সাজানো থাকতে হবে, আর সেই গুণটাকে বলা হয় আসক্তি গুণ বা নৈকট্য গুণ। আরেকটা আছে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় কিনা। তাহলে সুবিন্যস্ত পদ সমষ্টি, অর্থাৎ একটা বাক্য সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই যে গঠন বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যভাবে সাজানো আছে কিনা সেই বৈশিষ্ট্য। দেখো, বক্তার মনের ভাব, এটা হলো যোগ্যতা গুণ, এবং অর্থাৎ দেখো সুবিন্যস্তভাবে সাজানোর পর যে বিষয়টার উপর খেয়াল রাখতে হয় সেই বিষয়টা হলো আমি যে বাক্যটা লিখব সেই বাক্যটার ভাবগত এবং অর্থগতভাবে যোগ্য কিনা, অর্থাৎ অর্থগতভাবে ঠিক কিনা সেই বিষয়টা। আবার রয়েছে সম্পূর্ণভাবে প্রকাশ পায়, আকাঙ্ক্ষা গুণ, অর্থাৎ বক্তার মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাহলে বক্তার মনের, অর্থাৎ যে বাক্যটি শুনবে তার আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটবে, অর্থাৎ তার আকাঙ্ক্ষা পূরণ হবে। আর যদি বাক্যটা সম্পূর্ণরূপে প্রকাশিত না হয়, মনের ভাব, বক্তার মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ না করে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই বাক্যটি অসমাপ্ত, অর্থাৎ বক্তার যে মনের ভাব সেটা সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি একটি সার্থক বাক্য হতে গেলে সেই বাক্যটির তিনটি গুণাবলী প্রয়োজন। তাহলে একটা সার্থক বাক্যের তিনটি গুণাবলী, সেগুলো রয়েছে আকাঙ্ক্ষা, 2 নম্বর হলো আসক্তি, 3 নম্বর হলো
যোগ্যতা। এখন বোর্ড পরীক্ষায় যে প্রশ্নটি আসে সেই প্রশ্নটি হলো বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণাবলী আলোচনা করো, বা বাক্য কাকে বলে, কি কি গুণ থাকলে বাক্যটি সার্থক হয় আলোচনা করো। 5 মার্কের একটা কোশ্চেন থাকে। তাহলে প্রথমে সংজ্ঞাটা দিতে হবে, তারপরে বলতে হবে একটি সার্থক বাক্যের 3টি গুণাবলী রয়েছে। সেই গুণাবলী কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। দেখো আকাঙ্ক্ষা বানানটার দিকে তোমাদের খেয়াল রাখতে হবে, আকাঙ্ক্ষা বানানটা ক্ষীয় দিয়ে। এখন আমরা আলোচনায় যাব যে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা এই যে গুণাবলী বা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলি কি। তার আগে আমি একটা বাক্য লিখি, সে ভাত খেয়ে ডট 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 ডট। অর্থাৎ একটি, দেখো সে ভাত খেয়ে, অর্থাৎ বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে এখানে প্রকাশিত হয়নি এবং ক্রিয়ার কাজটিও শেষ হয়নি, অসমাপিকায় রয়ে গেছে। তাহলে এই ক্রিয়ার কাজটি শেষ যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হবে না। তাহলে এই যে একটা পদ শোনার পর, অর্থাৎ বক্তা একটা পদ শোনার পর আরেকটা পদ শুনতে যদি তিনি ইচ্ছা বোধ করেন, অর্থাৎ তার যদি এই যে ইচ্ছাটার পরিসমাপ্তি না ঘটে, তাহলে আকাঙ্ক্ষা গুণের কি হয়? নিবৃত্তি হয় না, আকাঙ্ক্ষা গুণটা বজায় থাকে না। তাহলে আমি যদি লিখি সে ভাত খেয়ে কলেজে যাবে, তাহলে দেখো বাক্যটা কি করলো? এই যে বক্তার মনের ভাব, অর্থাৎ বাক্যটা, এই বাক্যটি তার অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। তাহলে আমরা বলতে পারি যে বাক্য অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে যদি একটি পদের পর আরো কিছু পদের প্রয়োজন হয়, বা পদ শুনতে ইচ্ছা প্রকাশ হয়, বা অন্য কোনো পদের উপর নির্ভরশীল হয়, এই যে নির্ভরশীল পদগুলোর সাহায্যে যদি বাক্যটি সম্পূর্ণরূপে তার মনের ভাব প্রকাশ করে, সেটাই হলো আকাঙ্ক্ষার গুণ। সহজ ভাষায় বলতে পারি, একটি পদের পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা, বা একটি পদের পর আরেকটি পদ শুনতে যে বক্তার ইচ্ছা, সেই ইচ্ছা বা অভিপ্রায় হলো আকাঙ্ক্ষা গুণ। এখন আমি আসক্তি গুণ কি? আসক্তি শব্দের অর্থ আমি লিখেছি নৈকট্য, আর নৈকট্য মানে হলো কি? সুবিন্যস্ত। অর্থাৎ এই যে বাক্যটি থাকবে সেই বাক্যটি যেন সুবিন্যস্তভাবে, সুন্দরভাবে সাজানো থাকে। তাহলে এই বাক্যটি যেমন রয়েছে, আমি লিখেছি আকাঙ্ক্ষা গুণ, এই বাক্যটিকে যদি আমরা ঘুরিয়ে লিখি আসক্তি গুণের উদাহরণ অনুযায়ী, যে যাবে ভাত খেয়ে কলেজে সে। দেখো যাবে ভাত কলেজে সে, যাবে ভাত খেয়ে কলেজে সে। বা আমি যদি লিখি ভাত যাবে খেয়ে কলেজে সে, ভাত যাবে খেয়ে কলেজে সে। তাহলে এই বাক্যটি তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারছে, কিন্তু সুশৃঙ্খলভাবে সাজানো না। ভাত যাবে খেয়ে, তাহলে ভাত খেয়ে যাবে, ভাত কাকে খাবে? তাহলে কলেজে সে। এই যে একটা সুশৃঙ্খল নয়, বিশৃঙ্খল বিন্যাস, এই বিন্যাসটা যদি বাক্যে না থাকে, তাহলে বাক্য কি করে? তার আসক্তি গুণটা হারায়। তাহলে যদি লিখি সে ভাত খেয়ে কলেজে যাবে, তাহলে বাক্যটি কি হয়? সুশৃঙ্খলভাবে সাজানো হয়। আবার আমরা যদি দেখি, বলি যে বল মাঠে ছেলেরা খেলে, আমরা যদি কি বললাম? যে বল মাঠে ছেলেরা খেলে, তাহলে বাক্যটি কিন্তু খুব সুন্দর হয় না। যদি বলি ছেলেরা মাঠে বল খেলে, তাহলে বাক্যটি সুশৃঙ্খলভাবে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়। তাহলে একটি বাক্য সুন্দর করতে আমরা প্রথমে 2টা গুণ পড়লাম, একটা হলো আকাঙ্ক্ষা আর একটা হলো আসক্তি গুণ। এখন আমরা দেখব যোগ্যতা গুণ, যে গুণটা একটা বাক্যের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যতম। অর্থাৎ এই গুণটা হলো একটা সুন্দর বাক্য গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই গুণটা হলো যোগ্যতা গুণ। দেখো একটা বাক্য তার সাবজেক্ট, অবজেক্ট
আমরা যাই বলি না কেন, উদ্দেশ্য বিধেয় যত অংশ আছে সব কিছু দিয়ে পরিপূর্ণ, কিন্তু সেই বাক্যটা যোগ্যতা নাই। যেমন হাতি আকাশে উড়ে। এখন এই বাক্য আমরা যদি বলি যে উদ্দেশ্য এবং বিধেয়, উদ্দেশ্য এবং বিধেয় সব ঠিক রয়েছে, বাক্যের সাবজেক্ট ঠিক রয়েছে, ক্রিয়াও রয়েছে এবং অবজেক্টও রয়েছে, তাহলে বা বাক্যের আমরা যদি বলি যে বাক্যের কর্তা রয়েছে, ক্রিয়া রয়েছে এবং কর্মও রয়েছে, তাহলে ক্রিয়া কর্ম কর্তা থাকার পরেও এই বাক্যটি কেন সঠিক নয়? কারণ আমরা জানি এই যে হাতি, এই প্রাণীটির ওড়ার কোনো ক্ষমতা নেই। এই জন্য যদি দেই পাখি আকাশে উড়ে, তাহলে এই যে বাক্যটার গঠনগত বৈশিষ্ট্য এবং অর্থগত বৈশিষ্ট্য, এই যে বলছি যোগ্যতা কোনটা কি, একটা বাক্যের অর্থগত এবং ভাবগত, এই যে অর্থগত এবং ভাবগত গঠনগত এই সমন্বয়গুলো যখন ঘটে, ঠিক তখনই একটা সার্থক বাক্য গঠিত হয়। তাহলে আমরা খুব সহজেই পড়ে ফেলবো যে সার্থক বাক্য, একটি বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণাবলী কি কি, উদাহরণ সহ লিখো। এই প্রশ্নটা আসলে তোমরা যেন খুব সহজেই পারো, এই বিষয়টা মাথায় রাখবে। এখন এখান থেকে যে বিষয়টা তোমাদের পড়বে, এই বিষয়টা তোমরা এখন পড়বে না, কিন্তু তোমরা যখন বাক্যের প্রয়োগ এবং অপপ্রয়োগ পড়তে যাবে 6 নম্বরের কোশ্চেনটা, তখন তোমাদের এই যোগ্যতাগুলোর উপর খুব খেয়াল রাখতে হবে। তাহলে একটা বাক্য, অর্থাৎ আবার প্রশ্ন আসতে পারে একটি বাক্য কি কি কারণে তার যোগ্যতা হারায়, উদাহরণ সহ আলোচনা করো। তাহলে একটি বাক্য যোগ্য হবে অর্থাৎ সার্থক হবে এই বৈশিষ্ট্য, অর্থাৎ যোগ্যতা গুণ বজায় থাকবে কি কি বৈশিষ্ট্য থাকলে। 1 নম্বর রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ অর্থবাচকতা। এখন এই রীতিসিদ্ধ অর্থবাচকতা বিষয়টা কি? এই রীতিসিদ্ধ অর্থবাচকতা হলো প্রকৃতি এবং প্রত্যয়জাত যে ধারণা রয়েছে তার ক্ষেত্রে। প্রকৃতি এবং প্রত্যয়, অর্থাৎ একটা বাক্য তার প্রকৃতি এবং প্রত্যয়গত যে অর্থ রয়েছে সেই অর্থ যদি ঠিকভাবে ব্যবহৃত হয় তাহলে সেটা হলো রীতিসিদ্ধ অর্থ। যেমন আমরা যদি বলি দেখো, বলছিলাম প্রকৃতি এবং প্রত্যয়জাত অর্থ আর রীতিসিদ্ধ অর্থ, অর্থাৎ আমরা ব্যবহার করি এক অর্থ, আর প্রকৃতি প্রত্যয় বা উৎপত্তিগত অর্থ সেই অর্থের দিকে খেয়াল রাখা। এখন আমরা যদি বলি বাধিত, বাধিত একটি শব্দ, এই শব্দটি যোগ্যতার, অর্থাৎ বাক্যের যদি যোগ্যতার দিকে খেয়াল রাখি তাহলে যোগ্যতা অনুযায়ী এর অর্থ হবে যে যদি বলি বাধাপ্রাপ্ত হওয়া, তাহলে বাধিত এর প্রকৃতি প্রত্যয়জাত অর্থ কি? বাধাপ্রাপ্ত হওয়া। তাহলে প্রকৃতি প্রত্যয়জাত অর্থ যদি বাধাপ্রাপ্ত হয়, কিন্তু আমাদের যে রীতিসিদ্ধ অর্থ রয়েছে সেই রীতিসিদ্ধ অর্থ, এই বাধিত শব্দটি রীতিসিদ্ধ অর্থ হলো অনুগ্রহ, অনুগৃহীত হওয়া, অর্থাৎ আমি আপনার নিকট কৃতজ্ঞ থাকবো। বাধিত হওয়া আমরা বলি বাধিত বা কৃতজ্ঞ, অনুগৃহীত হওয়া বা কৃতজ্ঞ থাকা। তাহলে আমাদের এই ক্ষেত্রে যদি বাধাপ্রাপ্ত লিখি তাহলে বাক্যটি তার যোগ্যতা হারাবে, আর যদি রীতিশুদ্ধ লিখি যে বাধিত মানে কি অনুগৃহ হওয়া বা কৃতজ্ঞ হওয়া, তাহলে এই যে যোগ্যতা কোনটা বজায় থাকবে। অর্থাৎ উৎপত্তিগত অর্থটা সবসময় যে সঠিকভাবে মূল্যায়িত হবে তা না, রীতিসিদ্ধ বা প্রয়োগ সিদ্ধ, আমরা কিভাবে প্রয়োগ করব তার উপরও নির্ভর করে। তাহলে বাধিত শব্দটির অর্থ কি হবে? আমাদের রীতিসিদ্ধ অর্থ অনুগৃহীত হওয়া বা
অনুগৃহীত হওয়া বা কৃতজ্ঞ হওয়া, এটা হলো সঠিক। তারপরে 2 নম্বর বিষয় রয়েছে, অর্থাৎ একটা বাক্য কি কি করলে যোগ্যতা হারায়। 2 নম্বরে হচ্ছে দুর্বোধ্যতা, অর্থাৎ সহজ সরল শব্দ প্রয়োগ না করে আমরা যদি খুব কঠিন শব্দ প্রয়োগ করি তাহলে সেই বাক্যটি তার যোগ্যতা হারায়। দেখো, এই যে দুর্বোধ্যতা অর্থাৎ অপ্রচলিত দুর্বোধ্যতা, তোমরা বাংলার নব্য সাহিত্যের প্রতি অর্থাৎ নব্য লেখকদিগের প্রতি যে নিবেদন, সেখানেও আমি দেখিয়েছিলাম, বলেছিলাম যে দুর্বোধ্যতা অর্থাৎ যে শব্দটা আমাদের সকল মানুষের নিকট প্রচলিত নয়, সেই শব্দটা যদি বাক্যে ব্যবহার করি তাহলে এটা কি করবে, ওই বাক্যটা তার যোগ্যতা গুণ হারাবে। যদি লিখি যে মিনের তারণে পদ্ম দুলিতেছে, মিনের তারণে পদ্ম দুলিতেছে, তাহলে এই মিন শব্দটা কিন্তু আমাদের সকল মানুষ বুঝতে পারবে না। যদি বলি মাছের তারণে পদ্ম দুলিতেছে, তাহলে কিন্তু খুব সহজেই সকলেই বুঝতে পারবে। এই যে মিন এবং মাছ, অর্থাৎ মিনের জায়গায় মাছ ব্যবহার করা, অর্থাৎ যদি মিন ব্যবহার করি তাহলে শব্দটি দুর্বোধ্য হয়ে গেল। তাহলে আমাদের সহজ সরল যে শব্দগুলো প্রচলিত, সেই প্রচলিত শব্দগুলোই ব্যবহার করতে হবে। আর এগুলো যদি করি তাহলে এই দুর্বোধ্যতার কারণে শব্দটি তার যোগ্যতা হারাবে। তারপরে 3 নম্বরে রয়েছে গ নম্বর, উপমার ভুল প্রয়োগ। উপমার ভুল প্রয়োগ অর্থাৎ আমরা উপমা, অলংকার, রূপক ব্যবহার করে থাকি, অর্থাৎ ঠিক জায়গায় সেই উপমাটা প্রয়োগ করতে হবে, ভুল জায়গায় উপমা প্রয়োগ করা যাবে না। আবার বলছি, ভুল জায়গায় উপমা প্রয়োগ করা যাবে না। তোমরা নবম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় বইটা রয়েছে সেখানে পড়ে এসেছো, আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো, আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো। এখন দেখো, যদি আমি লিখি আমার আশার বীজ উপ্ত হলো, তাহলে দেখো এই ক্ষেত্রে মন্দিরে কখনো বীজ বপন হয় না, তাহলে সঠিক হবে আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো। কারণ কি, এই বীজ জিনিসটা বপন করা অর্থের সাথে যুক্ত, বপন করা অর্থের সাথে যুক্ত, তাহলে শুদ্ধ হবে আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো বা বপন করা হলো, সেটা হলো শুদ্ধ রূপ। তাহলে এই বীজটা কখনো মন্দিরে বপন করা হয় না। এই বিষয়টা মাথায় খেয়াল রাখবে যে ঠিক জায়গায় ঠিক উপমাটা প্রয়োগ করতে হবে। তারপরে 4 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হলো বাহুল্য দোষ। যে বিষয়টা বললাম 4 নম্বরে, বাহুল্য দোষ, অর্থাৎ একটা বাক্যে আমি প্রয়োজনের অতিরিক্ত যখন শব্দ প্রয়োগ করব সেই প্রয়োগটাকে বলা হয় বাহুল্য দোষ। যেমন সকল দেখো, এখানে লিখছি সকল ছাত্ররাই বা সকল ছাত্রবৃন্দ, সকল ছাত্রবৃন্দ বা সকল ছাত্রগণ যাই বলি না কেন উপস্থিত ছিল। এইখানে আমি সকল হলো বহুবচন, বৃন্দ হলো বহুবচন, তাহলে একটি বাক্যে দুইটা বহুবচন শব্দ ব্যবহার কারণে হলো সকল ছাত্র, সকল উপস্থিত ছিল। এই যে একটা বাক্যে অর্থাৎ শব্দের অতিরিক্ত শব্দের প্রয়োগ, এই শব্দের প্রয়োগ করার কারণে বাক্যটি ভুল বাক্যে পরিণত হলো। এই যে একটা বাক্যের অতিরিক্ত শব্দ ব্যবহার, এই শব্দ ব্যবহারটাই হলো বাহুল্য দোষ। তাহলে আমাদের শুদ্ধ রূপ হলো সকল ছাত্র
উপস্থিত ছিল, অথবা ছাত্ররা উপস্থিত ছিল, অথবা ছাত্রবৃন্দ সেখানে উপস্থিত ছিল, তাহলে বাক্যটি শুদ্ধ হবে। তারপরের যে বিষয়টা হলো, সেই বিষয়টা হলো বাগধারার শব্দ পরিবর্তন। তারপরের বিষয়টা বললাম যে বাগধারা জনিত ভুল। দেখো, আমরা বাগধারা কোথায় ব্যবহার করব? সেই ক্ষেত্রে আমরা জানি যে একটা শব্দ যদি বলি অরণ্যে, অর্থাৎ বাগধারার ক্ষেত্রে প্রচলিত যে বাগধারাগুলো রয়েছে সেই বাগধারাগুলো যেভাবে রয়েছে সেভাবে ব্যবহার করতে হবে, সেখানে কোনো পাণ্ডিত্য খাটানো যাবে না, নিজের মতো করে ব্যবহার করা যাবে না। এখন দেখো, এই বাগধারাটার ক্ষেত্রে আমি যদি লিখে দেই যে এর অর্থ হলো নিষ্ফল আবেদন। অর্থ কি? নিষ্ফল আবেদন। তাহলে এই যে নিষ্ফল আবেদনটা, এইখানে আমি যদি লিখি বনে ক্রন্দন, কারণ আমরা জানি অরণ্য মানে কি? বন, রুদন মানে ক্রন্দন। তাহলে কিন্তু এই বাগধারাটি সঠিক জায়গায় প্রয়োগ হচ্ছে না, বা সঠিক অর্থ প্রয়োগও করছে না। অরণ্যে রুদন মানে বাগধারার অর্থ হলো নিষ্ফল আবেদন, আর বনে ক্রন্দন মানের অর্থ কি? অর্থ হলো বনে কান্না। তাহলে এই যে বাগধারার প্রয়োগ, সেই বাগধারা যে প্রচলিত রয়েছে সেই প্রচলিতটাই ব্যবহার করতে হবে। এখানে যদি অন্য কিছু পরিবর্তন করে ব্যবহার করা হয় তাহলে বাক্য তার এই যে যোগ্যতা গুণ রয়েছে সেই যোগ্যতা গুণটা হারাবে। এবং শেষ যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা হলো তোমার গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষ আমরা জানি এই ক্ষেত্রে যে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ, অর্থাৎ তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের যদি মিশ্রণ ঘটে তাহলে এই গুরুচণ্ডালী দোষ তৈরি হয়। তাহলে আমরা যদি বলি, যেমন ধরো শুদ্ধ শব্দ হলো গরুর গাড়ি, কিন্তু যদি লিখি গরুর শকট, শকট হলো তৎসম শব্দ, তাহলে শব্দটি ভুল হয়ে যায়। শুদ্ধ শব্দ হলো সব দাহ, যদি আমরা লিখি মরা দাহ, শুদ্ধ হবে হয় মরা পোড়া, না হয় সব দাহ। তাহলে এই যে বিষয়গুলো বললাম, যে একটি বাক্যের সার্থক বাক্যের তিনটা গুণাবলী রয়েছে, আকাঙ্ক্ষা, আসক্তির যোগ্যতা, আবার অপরদিকে একটি বাক্য কি কি কারণে যোগ্যতা হারায়, এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। কারণ এই যে বৈশিষ্ট্যগুলো বললাম যোগ্যতার ক্ষেত্রে, এই বৈশিষ্ট্যগুলোই তোমাদের আবার বাংলা দ্বিতীয় ব্যাকরণের যে 6টা প্রশ্ন থাকে, 6 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা বোর্ড প্রশ্নগুলো দিয়ে দেখবা যে রয়েছে অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ, সেখানে গিয়ে তোমাদের এইগুলোই ঠিক আবার পড়তে হবে। এই কারণে আমি একটু ক্লাসটা দীর্ঘ হলেও এখানে এটা বলে দিলাম। এখন একটা বাক্যের কয়টা অংশ থাকে? একটা বাক্যের অংশ থাকে দুইটি। একটা বাক্যের অংশ থাকে দুটি অংশ থাকে, একটা হলো উদ্দেশ্য, একটা হলো বিধেয়। তোমরা ইংরেজি গ্রামার অনুযায়ী এই বিষয়টা খুব ভালো করে জানো। উদ্দেশ্য অংশ হলো সাবজেক্ট এবং বিধেয় অংশকে বলা হয় প্রেডিকেট। এখন সাবজেক্ট কি? বাক্যের যে অংশে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয় তাই হলো উদ্দেশ্য। কবির পড়ছে, তাহলে কবির হলো উদ্দেশ্য, আর বিধেয় হলো পড়ছে শব্দটা। এখন দেখো, কবির কি পড়ছে? উত্তরটা নেই। কবির বই পড়ছে, এটা হলো কর্ম, এটা হলো কর্ম। দেখো ইংরেজিতে I eat rice, সাবজেক্ট, ভার্ব,
অবজেক্ট বা কর্ম, আর বাংলায় সাবজেক্ট, তারপরে অবজেক্ট, ক্রিয়া। এই হলো গঠন বৈশিষ্ট্য। ইংরেজির সাথে বাংলার যে বাক্যের যে গঠন বৈশিষ্ট্য সেটা মিলবে না। বাক্যে দেখো কবির বই পড়ছে, কবির পড়ছে বই, হ্যাঁ করা যায়, কবির পড়ছে বই, কবির খেলছে বল, করা যায়, কিন্তু সুন্দরভাবে ওই যে গুণাবলী রয়েছে সেই সুন্দরভাবে সাজানো হয় না। তাহলে একটা বাক্যের দুইটা অংশ, অংশ হলো কি উদ্দেশ্য অংশ, বিধেয় অংশ। এখন বাক্যের কে আবার খণ্ডগতভাবে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রধান খণ্ড বাক্য আর একটা হলো অপ্রধান খণ্ড বাক্য। তাহলে বলছি খণ্ডগতভাবে কত ভাগে ভাগ করা যায়? দুই ভাবে। একটা হলো প্রধান বা স্বাধীন খণ্ড বাক্য, আর একটা হলো অপ্রধান বা আশ্রিত খণ্ড বাক্য। এখন প্রধান খণ্ড বাক্য কি? যে বাক্যটি নিজে নিজেই তার অর্থ প্রকাশ করতে পারে, অন্য কারো সহযোগিতার প্রয়োজন হয় না, সেটি হলো প্রধান খণ্ড বাক্য। যেমন যদি উদাহরণ দেই যে সে পরীক্ষায় ভালো ফলাফল করেছে, সে পরীক্ষায় ভালো ফলাফল করেছে, এটা হলো প্রধান বাক্য বা একটা স্বাধীন বাক্য। আর অপ্রধান বা আশ্রিত বাক্য কি? সে পরিশ্রম করেছে তাই পরীক্ষায় ভালো ফলাফল করেছে, যেহেতু সে পরিশ্রম করেছে তাই পরীক্ষায় সে ভালো ফলাফল করেছে। এই যে লিখলাম যে যেহেতু সে পরিশ্রম করেছে তাই সে ভালো ফলাফল করেছে, তাহলে এই যে তাই সে ভালো ফল করেছে এই প্রধান বাক্যকে আশ্রয় করে যেহেতু সে পরিশ্রম করেছে এই শব্দটা তার অর্থ প্রকাশ করছে। এই কারণে একটা আশ্রিত বাক্য হলো খণ্ড বাক্য প্রধান বাক্যের অনুসারী হিসেবে বাক্যে কাজ করে। জটিল বাক্য এবং যৌগিক বাক্য গঠনের ক্ষেত্রে এই যে আশ্রিত বাক্য বা খণ্ড বাক্য সেই বাক্যটির প্রয়োজন হয়। এখন আমরা বিভিন্ন বাক্য রয়েছে, বাক্যের গঠনগত অর্থগত যে প্রকারভেদগুলো রয়েছে সেই বিষয়গুলো কালকে আলোচনা অর্থাৎ পরের ক্লাসে আমরা আলোচনা করব। বিগত পরের ক্লাসে সেখানে আমরা বাক্যের গঠনগতভাবে কত প্রকার, অর্থগতভাবে বাক্য কত প্রকার, বাক্য রূপান্তর কি কি, তারপরে যদি ক্লাস পাই তখন তোমাদেরকে জানিয়ে দেব যে কিভাবে অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক করতে হয়, নেতিবাচক থেকে কিভাবে অস্তিবাচক করতে হয়। ইংলিশে তোমরা যেভাবে করো যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড যেভাবে করো, সিম্পল থেকে কমপ্লেক্স, ঠিক বাংলায়ও সেইভাবে বাক্য রূপান্তর রয়েছে, সেই বিষয়টা তোমাদেরকে শেখাবো। এখান থেকে প্রশ্ন কি আসবে সেই বিষয়টা বলে দেই তোমাদের। এখান থেকে প্রশ্নের নাম্বার থাকবে 5, সেখান থেকে ক এবং খ দেয়া থাকবে, তুমি যে কোনো একটা বোর্ড পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। সেখানে ক জায়গায় থাকবে বর্ণনামূলক, খ জায়গায় থাকবে বাক্য রূপান্তর। কিন্তু আমাদের এখানে আমরা দুইটাই শিখাবো এবং তোমাদেরকে দুইটাই শিখাবো, তোমরা বোর্ড পরীক্ষায় যে কোনো একটা অ্যান্সার করলেই হবে। সেই ক্ষেত্রে বাক্য রূপান্তর অ্যান্সার করাটা খুব সহজ। ধরো যদি থাকবে তারা কোথাও যাবে না, এই যে নেতিবাচক বাক্যটা রয়েছে এই বাক্যটার অস্তিবাচক কি হবে? তাহলে আমাকে অর্থটা ঠিক রেখে তারপরে আমাকে অস্তিবাচক করতে হবে। যেমন যদি লিখি তারা কোথাও যাবে না, তাহলে আমাকে অস্তিবাচক থেকে অর্থাৎ নেতিবাচক বাক্য থেকে অস্তিবাচক করতে গেলে এই যে আমার যে ক্রিয়াবাচক শব্দটা থাকবে, সবসময় দেখো ক্রিয়াবাচক বাক্য রূপান্তরের ক্ষেত্রে ক্রিয়াবাচক শব্দ যা থাকবে তার বিপরীত শব্দটা আমাকে দিতে হবে। তাহলে যাবে না তার বিপরীত শব্দ হলো থাকবে, যাবে না তার বিপরীত শব্দ হলো থাকবে। তারা কোথাও যাবে না, তাহলে কোথাও যদি না যায় তাহলে কোথায় থাকবে? এখানে। আর আমাদের যে সাবজেক্ট সেটা সাবজেক্ট, তারা এখানেই থাকবে। অর্থাৎ অর্থের পরিবর্তন না করে বাক্য রূপান্তর করতে হবে। দেখো তারা এখানেই থাকবে, আমার কোনো নাবোধক অব্যয় নেই, কিছু নেই, এটা হলো হাবোধক বাক্য আর উপরটা হলো নাবোধক বাক্য। তাহলে আমাকে প্রথমে যেটা থাকবে
বিপরীত শব্দ। এখন এটাকে উল্টে ফেলো যে অস্তিবাচক থেকে কিভাবে নেতিবাচক করতে হবে। তাহলে থাকবে শব্দটির বিপরীত শব্দ লিখতে হবে। থাকবে শব্দটির বিপরীত শব্দ হলো যাবে, তার সাথে একটা নাবাচক অব্যয় নিতে হবে। তাহলে যাবে না, আর তারা এখানেই থাকবে। এখানেই থাকা মানেতে যেহেতু যাবে না, তাহলে কি করবে? কোথাও যাবে না, তারা কোথাও যাবে না। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ তোমাদেরকে। যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্টস করবে। তোমরা ফেসবুকে যে গ্রুপ আছে গ্রুপে কমেন্টস করবে, আমি চেষ্টা করব উত্তর দিতে। আর যদি ইউটিউবে কমেন্টস করো সেখানেও উত্তর দিতে চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকো।